অভিহিত করেছেন। উপদেষ্টাদের মধ্যেও এ নিয়ে বিরোধ ছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন। গুঞ্জন ছিল এই ইস্যুতে 3 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর মধ্যেও এ নিয়ে ছিল অসন্তোষ। অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয়। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। অন্তর্বর্তী সরকারকে আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। একই সঙ্গে তারা ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনার দ্রুত বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান। তারা গণ অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা, সব ধরনের সিন্ডিকেট থেকে মুক্তি, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানান। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবি জানান তারা। সমাবেশে দাবিনামা তুলে ধরেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। এর আগে মতবিরোধ সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া ঘোষণাপত্র বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এই ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে, এটা না মানলে তিনি সরকারে থাকবেন না। উপদেষ্টাদের মধ্যেও এ নিয়ে বিরোধ ছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন। গুঞ্জন ছিল এই ইস্যুতে 3 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর মধ্যেও এ নিয়ে ছিল অসন্তোষ। অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয়। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয়। শেষ পর্যন্ত বিরোধ নিরসন হয়। ছাত্ররা সম্মত হয় যে ঐক্যমতের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবেন ও সুবিধাজনক সময় তা ঘোষণা করা হবে। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। ছাত্রদের এই ঘোষণা সম্পর্কে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া উচিত। তা না করে হঠাৎ কোনো ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে। তবে কোনো দল নৈতিকভাবে সমর্থনও জানিয়েছে ছাত্রদের ওই উদ্যোগকে। এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও সুধী মহলে আলোচনার পর রাত 8:45 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিং করেন। তাতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সরকারের এই ঘোষণাপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নিয়ে রাজধানীর বাংলা মোটরে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠক থেকে রাতে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কথা হয় ছাত্র নেতাদের। তিনি ছাত্রদের বলেন, জুলাই বিপ্লবের ঘোষণা সরকার, রাজনৈতিক দল, পেশাজীবী সবার ঐক্যমতের ভিত্তিতে করা হবে। ছাত্রদের পৃথকভাবে করার দরকার নেই। তার এই কথা না মানলে তিনি সরকারের সঙ্গে আর থাকবেন না। এমন কথা জানালে ছাত্র নেতারা আপাতত ওই ঘোষণা থেকে পিছিয়ে আসে, কর্মসূচিও স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তার বাস্তবায়নের দায়িত্ব পড়বে সরকারের উপরই। এখন যদি সরকার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে নিয়ে আলোচনা করে, তা ঘোষণা করে এবং বাস্তবায়ন করে, তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তবে বৈঠকে উপস্থিত একটি অংশ এতে ক্ষুব্ধ হয়। তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ছাত্রদের এই অংশটি কর্মসূচির ঘোষণার পর কেন তা পালন করা হবে না তা জানতে চায়। তারা বলে, এর আগে রাষ্ট্রপতির অপসারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা নিয়ে নিজেদের অপরিপক্ক সিদ্ধান্ত ছিল বলেও তারা মনে করেন। এছাড়াও বর্তমান আন্দোলন ব্যর্থ হলে তাদের সামনের চলার পথ আরো কঠিন হবে বলেও মনে করেন তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সরকার এক জিনিস নয়। সরকারের ছায়াতলে থেকে কর্মসূচি পালন করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের অস্তিত্ব হারাবে। তাই শেষমেশ
ঘোষণাপত্র পাঠ না করে হলেও কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়। পরে বৈঠক শেষে গত সোমবার রাত 1:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন বলেন, আমাদের উত্থাপিত জুলাই বিপ্লবের ঘোষণা ও এর বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আমরা মনে করি প্রাথমিকভাবে এটা আমাদের বিজয়, কেননা আমরা ঘোষণা করলেও বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হতো। এই সরকার আমাদেরও। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং উদ্বেগ জানান। সাক্ষাতে ছাত্ররা এককভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই শঙ্কার কথাও প্রধান উপদেষ্টাকে জানান মির্জা ফখরুল। একই দিন বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মের নেতারাও ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটিতে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি স্থায়ী কমিটি মনে করে দেশের রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে অরাজকতা তৈরির চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কারণেই ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় 1972 সালে সংবিধান পরিবর্তনের দাবিতে তারা ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয়। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা এই কাজে অগ্রসর হয়েছে। এছাড়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করার যে কথা সরকার বলছে, এর মাধ্যমে সম্ভাব্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ রক্ষা পাবে। ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে সমালোচনা করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে কারো সঙ্গে আলোচনা না করে এ ধরনের আয়োজন করতে পারে না। এছাড়া এই মুহূর্তে এ ধরনের ঘোষণাপত্র দেওয়ার বাস্তবতা রয়েছে কিনা সে প্রশ্ন রয়েছে। শহীদ মিনারের এই কর্মসূচিতে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরেরও প্রকাশ্য কোনো অবস্থান ছিল না। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন থাকায় সেখানে জামাত শিবিরের নেতারা ব্যস্ত ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, শহীদ মিনারের এই কর্মসূচিতে আমাদের যাওয়ার সুযোগ নেই। 31 ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা দেওয়ার কথা ছিল। এতে মূলত আগামীর নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়ার কথা জানান তারা। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত মোর্চা জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেয়। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছিলেন, গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ও 72-এর সংবিধানকে প্রত্যাখ্যানের দালিলিক প্রমাণ হিসেবে 31শে ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে মুজিববাদ 72-এর সংবিধানের কবর রচিত হবে। যদিও সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি নেতারা। তবে বর্তমান সরকার কি ঘোষণাপত্র দেয় সেদিকে এখন নজর সবার। এতে ছাত্র আন্দোলনের নেতাদের চাওয়া কতটুকু পূরণ হয় তা দেখার অপেক্ষায় আছেন তারা। অবশ্য মঙ্গলবার শহীদ মিনারের কর্মসূচিতে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ জুলাই ঘোষণাপত্র চায়, তারা সংস্কার চায়, নতুন সংবিধান চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছে, তখন সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিজয়। একই বিষয় উনি 4 তারিখেও বেশ কয়েকবার বলেছেন। আমার নিজেরও মনে আছে, আমি ছিলাম যে উনি আর থাকবেন না, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি শেষ জীবন ওখানে কাটাবেন, এরকম একটি বিষয় ছিল। কিন্তু যেটা হলো যে 5 তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না, মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এসএসএফ এবং পিজিআর এর যে অব্লিগেশন আছে, কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে। তো তারা একটা হিসেব করে বললো যে 45 মিনিটের মতো সময় পাওয়া যাবে, এই মব এখানে আসছে। তো তখন উনি বলেছেন ঠিক আছে, উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গিপাড়ে চলে যাবেন। তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না, এটা প্রশ্নও আসে না। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে ওনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে ওনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিল, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে, উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। কিন্তু 4 তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না। উনি এভাবে বলছিলেন যে আমি দেশ চালাতে পারছি না, এত হচ্ছে, ওদের এত খারাপ লাগছে, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। উনি ক্ষমতা ছেড়ে দিতে 4 তারিখে বেশ কয়েকবার বলেছিলেন। কাজে এগুলো একেবারে, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা। এবং যেটি হয়েছিল, হ্যাঁ, যেটি সজীব জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না, উনি ক্ষমতা
তো আগে তিনি চাকরি করেছেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে, যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যেই আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল, সেই সময় উনি এটা জিদ করেছিলেন, উনি দেশের বাইরে যাবেন না। তখন ওই শেখ রেহানাকে দিয়ে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল, এই বিষয়গুলি ঘটেছে। কিন্তু আগের দিনও 4 তারিখ উনি বারবার বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। আমরা বরং 2-1 জন বলেছিলাম যে আপনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ক্ষমতায় থাকবেন না, ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। সামনে আছে একটা আন্দোলন, আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল 4 তারিখ 5 তারিখে পুরোটা মিলে। তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যৎ। সো সেনাবাহিনী কি ব্যবস্থা নিয়েছে এটাই বলতেছি। 31শে ডিসেম্বর একটা চিঠি বের করেছে সেনা সদর থেকে, পিএস ডাইরেক্টর থেকে। সেটা হচ্ছে এখন পর্যন্ত যে সমস্ত অফিসাররা, অফিসার সৈনিক বা যারা ভিকটিম, তারা সেনাপ্রধান বরাবর অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে, মানে হচ্ছে মার্সি পিটিশন। এটা একটা সেনাবাহিনীর সিস্টেম আছে। যদি অনেক সময় দেখা যায়, অনেক সময় যাদের চাকরিচ্যুত হয়, কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা হচ্ছে মোরাল টার্পিটিউড গুলাকে দেখা হয় না মার্সি পিটিশনে, বাট অন্যান্য সময় অনেক সময় অফিসার জেসিও সৈনিক এরা ভিকটিম হয়ে যায় বিভিন্ন সিচুয়েশনের কারণে। সো এদের জন্য যেটা করা হচ্ছে, তারা মার্সি পিটিশন করলে পরে তাদেরকে রিটায়ারমেন্টের বেনিফিটটা দিয়ে দেয়। যেটা আমি কয়েকদিন আগে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, যিনি আমেরিকায় আছেন, যিনি হাসিনার প্রসিকিউশন থেকে বাঁচতে আমেরিকাতে রয়ে গিয়েছিলেন, এখন উনি গিয়ে ফরমাল সারেন্ডার করেছেন মাসখানেক আগে, এবং তাকে ওয়াকার স্যার চাকরিচ্যুত করে দিয়েছে এবং বলেছে মার্সি পিটিশন করো। এখন এই যে এতগুলো অফিসার, এদেরকে মার্সি পিটিশন করার জন্য বলছে সেনাপ্রধান। এখন আপনি একটা জিনিস দেখেন, মার্সি পিটিশন হলো আপনাকে এটা প্রথমে হচ্ছে ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে তারা যদি মনে করে যে এটা মার্সি যোগ্য, তাহলে এটা মার্সি যোগ্য করবে, আর যদি না মনে করে তাহলে এটা করবে না। সো এটা কিন্তু এটা ডিসিশন হলো না, এই অ্যাপ্লিকেশন এবং এটার জন্য যে কমিশন করার জন্য যে আবেদনটা হয়েছিল, এটার কারণ হচ্ছে যে সেনাবাহিনীতে যেন ভবিষ্যতে এই জিনিসটা না হয়, ভবিষ্যতে যেন এই জিনিসটা না হয়। এটা তো শুধু এখন যারা অ্যাপ্লিকেশন করেছে তারা মার্সি চাইলো দিয়ে দিল। আমরা সবাই ব্রিগেডিয়ার আজমি স্যার একটা জানি যে উনি ওনাকে সরকার তার যে ইয়াটা ছিল চাকরিচ্যুত, ওইটা থেকে নিজেই ভলেন্টিয়ার হয়ে তাকে ইয়া দিয়ে দিয়েছে, যেহেতু উনি কথা বলেন না। বাট যাই অফিসারগুলো এটা নিয়ে কথা বলছে, তাদেরকে করতে হয় মার্সি পিটিশন। ইয়া স্যারকে কিন্তু, আজমি স্যার কিন্তু মার্সি পিটিশন করতে হয় না। এখানে বুঝতে হবে যে এখানে যে অনিয়মটা হয়েছে এটা বের করতে হবে। কি বের করতে হবে? যে সমস্ত অফিসাররা এই অফিসারদেরকে যে কারণে ভিকটিম করেছে, এবং হাসান নাসির স্যার কয়েকটা এর আগে একটা স্পিচে বলেছে যে একটা ফাইটার পাইলট আছে কয়েকটা, যাদের এক একটাকে অনেকে 10 কোটির উপরে ট্রেনিং এ খরচ হয়েছে। এই তাদেরকে এবং তাদেরকে সিনিয়র লিডারশিপের মনে হয়েছে যে একে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে। এই অনিয়মগুলা যারা করেছে তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে একটা ফেয়ার হিয়ারিং দিতে হবে। কিন্তু জেনারেল ওয়াকার এই ফেয়ার হিয়ারিং দিতে ইচ্ছুক নাই। উনি সিস্টেমটা করেছেন যে মার্সি পিটিশন করলে উনি এটা মেনে নেবেন। এবং আমি একটা জিনিস বলে রাখি যে উনার কাছে কেউ এই মানে আমাকে যখন এই গ্রুপটা যখন হয় জাস্টিস ফর কমরেড, আমাকে বলেছিল যে আমি পদ বঞ্চিত। আমি বললাম না, আমি এই সরকারের কাছে আমি কোনো অ্যাপ্লিকেশন কনফারেন্স করবো না। করলেই তারা মনে করবে যে এটাকে একটা টুল হিসাবে ইউজ করবে, যে হ্যাঁ তোমাকে এটা দিলে তোমাকে এই করবে, সেম অ্যাজ হাসিনা রেজিম। এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন, এই যে এই রেজিমের কিছু জেনারেল তারা নিজেদের মধ্যে যখন ইন্টারনালি ইয়া করে, তখন আমাদের সম্বন্ধে বলে আমরা নাকি এখনো দেশে ফেরত যেতে পারবো না। আমি ভাবছি যে সেই জেনারেল সাথে যখন যাবো, এখন তো আবার ছুটি নাই, যাবো গিয়ে তার সাথে চা খেয়ে আসবো আমি গিয়ে। সো এই জিনিসগুলো হচ্ছে, এবং জেনারেল ওয়াকার স্যার জেনে বুঝে করতেছে, এবং তারা বিশ্বাস করে যে এই অফিসার যারা আছে, ভিকটিম অফিসার যারা আছে, তারা আসলেই দোষী, এই জন্য তাকে মার্সি পিটিশন করতে হবে। আমি এটার তীব্র বিরোধিতা করি। এখানে যে সমস্ত অফিসাররা এখানে অ্যাপ্লিকেশন করেছে, তাদের একটা অংশ হয়তো বা দোষী, এর মধ্যে আমরা যারা করেছে সবারটা যাচাই বাছাই করা সম্ভব নয়। কিছু যদি মোরাল টার্পিটিউড কেস থাকে, এগুলো অ্যাকসেপ্ট হবে না, এটা আমরা সবাই ভালো মতো জানি। কিন্তু জেনুইন কেস যেগুলো আছে, আমরা সেই জিনিসগুলোকে একসাথে তারা কেন মার্সি পিটিশন করবে, এই মার্সি পিটিশনটার তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি এটা সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে একটা কমিশন গঠন করে এই জিনিসটার একটা প্রপার হিয়ারিং হবে, এবং হিয়ারিং হয়ে এবং তখন আর্মি হেডকোয়ার্টার আসবে তাদের তথ্য প্রমাণ সবকিছু নিয়ে। এতদিন যেটা করেছে অফিসাররা এবং সৈনিকরা অ্যাপ্লিকেশন করেছে, তাদের ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ ওটা ট্র্যাশে ফেলে দিয়েছে যে তারা জেনুইন কারণেই তাদেরকে চাকরি থেকে আউট করা হয়েছে। তো আমি আশা করব প্রফেসর ইউনুস এই ব্যাপারটা স্যার ভালোভাবে জিনিসটা দেখবেন, এবং সেনাবাহিনীকে একটা জিনিস খেয়াল করে দেখেন,
আমরা এখন পর্যন্ত যদি কোনো প্রেশার ক্রিয়েট না করার আগ পর্যন্ত আমরা কোনো কিছু আদায় করতে পারি না। সেম অ্যাজ শেখ হাসিনা, তাদেরকে মানে যেটা বাংলায় বলে গলায় পাড়া দিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। সো এই অফিসার যারা আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই ডেপ্রাইভ সৈনিকরা কিন্তু ইয়াতে ছিল, জাহাঙ্গীর গেটে প্রায় অবরোধ করেছিল, এখানে অফিসাররা জয়েন করেনি, তাদেরকে অ্যাডভাইসও করেছিল। কিন্তু জিনিসটা হচ্ছে এই আন্দোলনে সবার সব জায়গায় কন্ট্রোল থাকবে না। আমরা যখন দেখবো, এই অফিসাররা যখন দেখবে, তখন কিন্তু আন্দোলনটা নেক্সট লেভেলে নিয়ে যাবে, যেটা ওনারা ম্যানেজ করতে পারবে না। এবং এইটাই ওনারা বুঝতেছেন না। ওনারা মনে করতেছেন মার্সি পিটিশন দিয়েছেন, এবং মার্সি পিটিশন দিলে যাদেরকে এখন পর্যন্ত তাদেরকে বরখাস্ত থেকে ইয়া করে দিয়েছে, কি বলে স্বাভাবিক অবসর যেটা যাদেরকে দিয়েছে, যে সুন্দর বেনিফিট দিয়েছে, তারা মুখ বন্ধ রেখেছে। তারাও আশা করতেছে যে এই পার্টি মুখ বন্ধ রাখবে, হচ্ছে তাদেরকে এই জিনিসটা চাপিয়ে দিয়ে যায়, তাদেরকে এই ফেসিলিটিগুলো দিবে, তাদেরকে নর্মাল রিটায়ারমেন্ট দেখাবে এবং বিভিন্ন বেনিফিট দিবে। বাট কথা হচ্ছে, মেইন জিনিস হচ্ছে সেনাবাহিনীর এই দক্ষ জনবলকে, যারা সেনাবাহিনী থেকে আউট করে দিয়ে দেশ ও জনগণের ট্যাক্সের টাকার ক্ষতি করেছে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, যেটা ওয়াকার স্যার এখন পর্যন্ত রিয়েলাইজ করতে পারতেছেন না। সো আমি আশা করি এই চিঠিটা থাকতে পারে, কিন্তু এখানে কেউ অ্যাপ্লিকেশন আমার মনে হয় না। এই গ্রুপ, আমাদের গ্রুপের ভিতর থেকে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, এটা নিয়ে কেউ কথা বলবে। সো আমি আশা করি এই জিনিসটা নিয়ে একটা কমিশনের মাধ্যমে একটা ফেয়ার হিয়ারিং হয়ে যাদের যেটা, এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এখানে যে সমস্ত অফিসাররা আছে তাদের মধ্যে অনেক কোয়ালিফাইড ক্যাপেবল লোকজন আছে, যাদেরকে বর্তমানে যে আমাদের মধ্যে তো একটা সমস্যা দেখতেছি, তারা বারবার নিজেদের দাবি দাওয়া নিয়ে, এবং আমি দেখতেছি সরকার ওই দাবি দাওয়াগুলো ওগুলো শুনতেছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর এই দাবি দাওয়াগুলো শুনতেছে না। এর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, সিভিল আমরা ইচ্ছা করলেই আদালতে যেতে পারবে, কিন্তু আমাদের সেনাবাহিনী এই লাস্ট যে আমি এই জন্যই কনস্টিটিউশনটা ছিঁড়ে ফেলে দেওয়ার পক্ষে। এই কনস্টিটিউশনের মধ্যে আছে আমরা সেনাবাহিনীর সদস্যরা যদি ন্যায় বা অন্যায় যেভাবেই আমরা চাকরিচ্যুত হই, আমরা আদালতে যেতে পারবো না। আমাদের এই যে এখন যে সেনাবাহিনী যে স্টাবার্ননেস দেখাচ্ছে যে তাদেরকে মার্সি পিটিশন করতে হবে, এই জিনিসটা হইতো না যদি কনস্টিটিউশনে আমাদেরকে এই সাপোর্টটা দিত। এটা একটা ব্রিটিশ ল, কিন্তু এই ব্রিটিশ লটাকে ইন্ডিয়া কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছে। ইন্ডিয়ার যে কোনো আর্মির সদস্য, বিমান বাহিনীর সদস্য, নেভি সদস্য, তারা যদি অন্যায়ভাবে চাকরিচ্যুত, তারা সিভিল করে যেতে পারে, কিন্তু আমরা সিভিল করে যেতে পারি না। এই জন্যই জেনারেল ওয়াকারের পেজ একটু বেশি এখানে, কারণ আইনটা তার পক্ষে। সো এই আইনটাও চেঞ্জ করতে হবে। আমি যে সংবিধানের যে সংস্কার যে কমিটি আছে, তাদেরকে অনুরোধ করব এই আইনটা সংস্কারের মধ্যে নিয়ে আসার জন্য, যাতে আমরা সেনাবাহিনীর এই ব্রিটিশ আইন দিয়ে, আইনটা প্রগ্রেসিভ, ভারত যেখানে এটা চেঞ্জ করতে পারছে, আমরাও এটা চেঞ্জ করতে চাই আমাদের নতুন সংবিধানে বা সংস্কার যেটাই হয়। জাস্ট এটাই বলতে আসছিলাম। এবং এখানে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, প্লাস হচ্ছে জনগণ, আমরা জনগণের অংশ এবং আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। এবং এটার জন্য আমরা দরকার হলে ভবিষ্যতে একটা আন্দোলন তৈরি করব, যেটা আন্দোলনটা কিন্তু ম্যানেজ করতে পারবে না। এবং আমরা আশা করি জেনারেল ওয়াকার ওই আনম্যানেজেবল যে আন্দোলনটা হবে, এটার আগে উনি এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।